ডলারের দামে অস্থিরতা কমাতে আইএমএফ এর পরামর্শে আসছে নতুন পদ্ধতি। শেয়ার বাজারে দরপতনে নিয়ন্ত্রক সংস্থাকে দায় দিলেন অর্থ উপদেষ্টা। বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস ডিএমপি কমিশনারের। ঢাকার চাঁদাবাজদের তালিকা শেষে গ্রেপ্তার অভিযান। এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। পূর্বাঞ্চলে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহতের প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ। সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি। এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই। উপকূলে থেমে থেমে বৃষ্টি, 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। জানুয়ারি মাস যেহেতু আমাদের বাংলাদেশের শীতলতম মাস, এটা হয়তো প্রথমার্ধে অথবা জানুয়ারির শেষার্ধে অথবা মাঝামাঝি, যে কোনো সময় আমাদের 3টার সময় আমাদের চান্স থাকে মৃদু থেকে তীব্র শীতপ্রবাহ আসতে পারে। স্বাগত। এখন দুপুরে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। বেশ কিছুদিন অস্থিতিশীল থাকার পর মাঝখানে কিছুটা স্থিতিশীল হয়েছিল ডলারের বাজার। আবারও আমদানি ব্যয় এবং দায় পরিশোধের চাপে ফের অস্থিতিশীল হয়েছে ডলারের বাজার। প্রতি ডলার বিনিময় হার বা লেনদেন হচ্ছে 127 টাকা পর্যন্ত। আর ব্যাংকগুলো নির্ধারিত যে দাম রয়েছে সেই দামের বাইরে গিয়ে ডলার সংগ্রহ করছেন বা ডলার কিনছেন তারা। এবং আইএমএফ এর পরামর্শে এবার তাই নতুন যে পদ্ধতি, অর্থাৎ ক্রলিং প্যাক পদ্ধতি, সেটি চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে আংশিক বাজার নির্ভর বিনিময় হার নির্ধারণ করা হবে এবং ডলার সরবরাহ স্বাভাবিক করতে পুরোপুরি বাজারের উপর দাম ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এই নিয়ে আতাউ নিউনের একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসব। আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার 40% বেশি লুটপাট আর পাচার হয়েছে, যার পরিমাণ 28 লাখ কোটি টাকার বেশি। এই অর্থ পাচারে চাপ পড়েছে রিজার্ভে, আর সংকট দেখা দেয় ডলারের। ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান। সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরও বাড়ে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল 67 টাকা। এই দর বেড়ে 2011 সাল পর্যন্ত 69 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করে। 2012 সাল থেকে ডলারের দাম 1 লাফে 76 টাকায় পৌঁছায়। 2014 সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার হয়ে ওঠে অস্থিতিশীল। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। এতে পরিস্থিতির কোনো উন্নতি না হলে বাড়তে থাকে ডলারের সংকট। 2017 সালের অক্টোবরে প্রতি ডলারের দর ছিল 80 টাকা, যা 2020 সালে 84 টাকা 95 পয়সা ও 2021 সালে হয় 85 টাকা। এরপর 2022 সালে 1 লাফে প্রতি ডলারের দর পৌঁছায় 100 টাকায়। তবে এর পরও থাকে ডলারের চরম সংকট। 2023 সালে খোলা বাজারের প্রতি ডলারের দর 130 টাকা পর্যন্ত উঠে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং প্যাক পদ্ধতি চালু করলে প্রতি ডলারের দর 120 টাকায় ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ছে ডলারের দাম। ফলে খোলা বাজারে এর দর হয়েছে 127 টাকা পর্যন্ত। তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামি কিনতে হচ্ছে ডলার। এ সময় ব্যাংকগুলোকে 125 থেকে 126 টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে। তাই আইএমএফ এর পরামর্শে এবার নতুন ক্রলিং প্যাক পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলার সরবরাহ বাড়বে বলে মনে করে সংস্থাটি। চাহিদার চাপে দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে ডলার কিনতে হচ্ছে ব্যাংকগুলোকে। তাই আইএমএফ এর পরামর্শে আংশিক বাজার ভিত্তিক
ডলারের দাম নির্ধারণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ধারণা করা হচ্ছে দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে ডলারের দাম। তবে বিশ্লেষকরা বলছেন ডলারের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়বে। সেক্ষেত্রে অতি দ্রুত ডলারের দাম সহনীয় পর্যায়ে নামানো না গেলে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। নতুন এ পদ্ধতিতে ব্যাংকগুলোর কাছ থেকে বাজারের দাম সংগ্রহ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ দর নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। আর সমন্বয় করা হবে অনেকটা স্মার্ট সুদহার নির্ধারণের পদ্ধতি অনুসারে। ফলে দ্রুত সংকট কমে যাবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক। আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আমরা সেট করে দিয়েছিলাম, এর মধ্যে হয়তো ব্যাংকগুলো থাকতে পারছে না। চাহিদা কি কারণে বেড়েছে, তার মধ্যে ইম্পোর্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্য কারণেও থাকতে পারে। কি কারণ আছে এবং কিভাবে এটাকে অ্যাড্রেস করা হবে, ইতিমধ্যে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং আমরা আসলে এই ক্রলিং পেগটাকে আরেকটা নতুন নাম দিয়ে নিউ ক্রলিং পেগ এরকম একটা সিস্টেম নিয়ে একটা কর্মরেখা আমাদের এখানে ঠিক করা হয়েছে। অপরদিকে আংশিক নয়, পুরোপুরি বাজারের উপর দাম ছেড়ে না দিলে সংকট কাটবে না বলে জানান এই বিশেষজ্ঞ। ডলারের চাহিদার প্রেক্ষিতে যদি আমরা যোগানটা নিশ্চিত করতে না পারি, তখন হচ্ছে ডলারের দামটা বেড়েই যাবে। সুতরাং এরকম চাপিয়ে রেখে ডলারের দামটা একটা স্থিতিশীল রাখার যে প্রচেষ্টা, এটা অদূর ভবিষ্যতে বা লং টার্মে এটা আসলে সুখকর কোনো পরিস্থিতি বা সুফল এনে দেবে বলে মনে হয় না। এটা বাজারের উপরে ছেড়ে দেওয়া উচিত। ডলারের দাম সহনীয় করা না গেলে সুদ হার বৃদ্ধির সুফল মূল্যস্ফীতিতে দেখা যাবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শেয়ার বাজারের দীর্ঘদিনের দুরবস্থা ও দরপতনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দায়ী করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকিং সহ আর্থিক খাত ও মূল্যস্ফীতির তথ্য নিয়ে বিগত সরকারের মতো কোনো ধরনের কারচুপি করছে না অন্তর্বর্তী সরকার। এদিকে আর্থিক খাত ঢেলে সাজানোর কাজ চলছে জানিয়ে অর্থ সচিব বলেন, ভবিষ্যতে এই খাতে বিশৃঙ্খলা রোধে এই সংস্কার কাজে দেবে। বিস্তারিত প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংক খাতে। অনিয়ম দুর্নীতি করে ব্যাংক খাত থেকে যে অর্থ লুট হয়েছে, অভিযোগ আছে তার বড় অংশই পাচার হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে খোলামেলা কথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, ব্যাংকিং সহ আর্থিক খাত ও মূল্যস্ফীতির তথ্য নিয়ে গত সরকারের মতো কোনো ধরনের কারচুপি করছে না অন্তর্বর্তী সরকার। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে, তার হিসেবে সিকিউরিটি জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না। যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। এছাড়া শেয়ার বাজারের বিশৃঙ্খলার জন্য নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসিকেই দায়ী করলেন অর্থ উপদেষ্টা। বলেন, বিএসইসির অনিয়মে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীরা একটাই সাথে সব তথ্যগুলি পাবে, ইভেন তাদের যে ক্লিয়ারেন্স কোথায়, ট্যাক্স দিয়েছে কোথায়, এইগুলো যেন পাওয়া যায়। এইরকম ডেটা ম্যানেজমেন্ট, এইরকম যদি আপনার উইন্ডো থাকে, সহজে চেষ্টা করছি। বিবিএস আছে, যে তথ্য ব্যবস্থাপনা যেন আরেকটু বেটার হয়, কুইক হয়। আর্থিক খাত ঢেলে সাজানোর কাজ চলছে জানিয়ে অর্থ সচিব বলেন, ভবিষ্যতে এ খাতে বিশৃঙ্খলা রোধে এ সংস্কার কাজে দেবে। ব্যাংকিং সেক্টরে ব্যাপক রিফর্ম নেওয়া হয়েছে, পরিচালনা পর্ষদ অনেকগুলি চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে। এটা হলো যে ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিন সে ফিরিয়ে আনা। এবং আমরা মনে করি যে আরও যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, যেমন অ্যাসেট কোয়ালিটি রিভিউ হচ্ছে, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট হচ্ছে, এইগুলি দিয়ে আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্টের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাগুলি দূর করতে সক্ষম হব। আর্থিক শৃঙ্খলা নিশ্চিতে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ রয়েছে বলে জানান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। বাংলাদেশের এই মুহূর্তে 5টি বড় অর্থনীতির সম্পৃক্ত বড় বিষয় আছে। একটি হচ্ছে আর্থিক শৃঙ্খলা এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে স্বাধীন ব্যাংক কমিশন গঠনেরও দাবি করেন কেউ কেউ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার। এছাড়া 2-1 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করে তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার আরও বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে তার বিরুদ্ধে মামলার সব দায়িত্ব পুলিশের। যত অপরাধী হবে তত মামলায় থানায় নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে। এছাড়া পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে অতীতের মতো কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার না হয় সেদিকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানা এলাকার ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন রাজনীতিবিদরা। এ সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার। আমার মেসেজ একটাই, একটি থানায় 500 মামলা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের যে গ্রিভেন্স, যে অপরাধের শিকার একটা মানুষ হয়েছে, তার ঘটনাটি লিপিবদ্ধ হবে, একটা মামলা হবে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। রাজধানীর পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বুয়েট ক্যাম্পাসের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এমন ঘোষণা দেন তারা। এ সময় সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বিবাদী পক্ষকে বহন, নিহত মাসুদ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, সড়কের নিরাপত্তা নিশ্চিত ও তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বুয়েটের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা। গেল শুক্রবার রাতে পূর্বাচলের 300 ফিট সড়কে মোটরসাইকেল চাপা দেয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলে মারা যান বুয়েটের 2য় বর্ষের শিক্ষার্থী মোতাসিম মাসুদ। গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন মেহেদী হাসান খান ও অমিত সাহা নামে বুয়েটের আরও 2 শিক্ষার্থী। আমরা মাসুদ, অমিত, মেহেদীর সহপাঠীরা তাদের সুবিচার প্রাপ্তির ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। আর কোনো প্রাণ যেন এভাবে সড়কের কোনো মাতাল নেশাগ্রস্ত ব্যক্তির হাতে না ঝরে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিক মামলা প্রত্যাহার নিয়ে অন্তর্বর্তী সরকার দাবা খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় নেতাকর্মী সহ সব রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। সংস্কারের অজুহাতে সাধারণ মানুষকে কষ্ট দেয়া ঠিক হবে না মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে জনদুর্ভোগ বাড়বে। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিএনপির এই নেতা। আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সে মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। এইটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে। এটা তো ন্যায় বিচার না। ন্যায় বিচার হচ্ছে জাস্টিস, সেইটা হলো ন্যায় বিচার। আর অ্যাডজুডিকেশন সেটা হলো একতরফা বিচার। আমরা আপনাদের কাছে অ্যাডজুডিকেশন চাই না, আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের 2য় ও 3য় জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। জানাজা শেষে হাসান আরিফের মরদেহ সিএমএইচ হিমঘরে রাখা হয়েছে। সোমবার দাফন করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বিস্তারিত শাহাদাত অপরের প্রতিবেদনে। জীবনপথে 83 বছরের দীর্ঘ যাত্রার অনন্তের পথে পাড়ি দেয়া 55 বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো
এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা AF হাসান আরিফের মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষিয়ান এই আইনজীবীর কফিনবন্দি মরদেহটি বহন করেন। শুক্রবার বাদ এশা প্রথম জানাজার পর শনিবার সকালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এছাড়া সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ আইনজীবীরাও ছিলেন জানাজায়। প্রয়াত এই উপদেষ্টার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন দীর্ঘদিনের সহকর্মীরা। হারিয়ে দেশও একজন মূল্যবান আইনজীবীকে হারিয়েছে, আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। অর্থাৎ ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট DLI রিপোর্টেড বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যু দেশের আইন অঙ্গনে শূন্যতা তৈরি করেছে। তার মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে এটা অপূরণীয়। ওনাকে সৎ, নামাজি, একজন দিনদার মানুষ হিসেবে, দেশপ্রেমিক একজন মানুষ হিসেবে পেয়েছি। তিনি অসাধারণ আইনজীবী ছিলেন, তার সাবমিশন এগুলো অনুকরণীয়। শনিবার দুপুর 12টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। অংশ নেন সচিব সহ সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তারা। হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তারা বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি তার কর্মজীবনের দায়িত্ব পালন করে গেছেন। হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। স্যার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য। 23 তারিখ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দেব। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর্ষিয়ান আইনজীবী ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছে। হিমেল হাওয়া এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, নিম্নচাপের কারণে সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে, শীতের তীব্রতা কেমন? সাতক্ষীরায় গতকাল রাত থেকেই মূলত গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয় এবং সকালে কিছুটা মাঝারি বৃষ্টি হলেও আবার কিছু সময় কিন্তু বৃষ্টি বন্ধ ছিল। আবারও দুপুরের পর থেকে সেই বৃষ্টিপাতটি কিন্তু শুরু হয়েছে, এখন মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আর এর প্রভাবে কিন্তু গতকাল থেকেই কিন্তু ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। গতকাল রাতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, সেটি আজকে দুপুরে এসে সেটি হয়েছে 22 ডিগ্রি, সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা আগামী আরো 2-1 দিন একটু অব্যাহত থাকবে এবং আরো 2-1 দিন পরে তাপমাত্রা আরো কমতে পারে, অর্থাৎ শীতের পরিমাণ কিন্তু আরো বাড়বে। এছাড়া এখানকার যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে তারা রাস্তায় বেরোতে পারছেন না, এমনকি যারা ধান চালান এখানে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সকাল থেকে কোনো কাজ করতে পারছে না, এমনকি তারা আমাদেরকে বলছেন। যদিও এখানকার এই আবহাওয়া পরিস্থিতি সকাল থেকে কিছুটা ভালো ছিল, কিন্তু তারপর পরে কিন্তু আবার দুপুরের পর থেকে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছে, একই সাথে যে সমস্ত এলাকায় ফসল চাষ হয় সেই শীতকালীন যে ফসলগুলো সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি শঙ্কা করা হচ্ছে। যদিও কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে সমস্ত এলাকায় ফসল রয়েছে তাদেরকে, যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে পলিথিন দিয়ে যাতে প্রাথমিকভাবে এটি সংরক্ষণ করা হয় এবং ফসল যাতে ক্ষতি না হয় সেটি তারা লক্ষ্য রাখছেন। যদিও যে সমস্ত এলাকায় পানি জমে যেতে পারে সে সমস্ত এলাকা থেকে পানি ছড়ানোর যাতে ব্যবস্থা রাখা হয় সেটিও কিন্তু বলা হচ্ছে। আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে আগামীকাল সন্ধ্যা নাগাদ এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে, তারপর পরই শীতের পরিমাণও কিন্তু বাড়তে পারে। কারণ এই যে উপকূলীয় এলাকায় যখন আবহাওয়াটি যখন নিম্নচাপে পরিণত হয় তখন বাতাসের পরিমাণ কমে যায়, যখন এই বাতাসটি ভুলে যাবে অর্থাৎ
পাশাপাশি যখন আবারও হবে তখন কিন্তু শীতের পরিমাণ তীব্রতা বাড়বে। এখন অনেকটা গুমোট আবহাওয়া বিরাজ করছে এই এলাকায়, এবং এই গুমোট আবহাওয়া যখন কেটে যাবে, যখন মেঘ কিছুটা কাটবে, তখন কিন্তু শীতের পরিমাণও বাড়বে। এদিকে শীত নিবারণের জন্য প্রশাসনের তরফ থেকে নিম্ন আয়ের মানুষদেরকে যে কম্বলটি বিতরণ করা হয় অন্যান্য সময়, সেটি কিন্তু এখনো করা হয়নি বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্রে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। ডিসেম্বরে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা নেই জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, জানুয়ারিতে বইতে পারে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ। মোটামুটি ধরেন আমাদের ল্যান্ডের কাছাকাছি যত আসবে, আমরা 1 নম্বরের পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্কতা করার সম্ভাবনা বেশি। 2 নম্বর হবে না, কারণ হলো এটা সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার রূপান্তরের সম্ভাবনা খুবই কম। ডিসেম্বর মাসে আমাদের তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নাই, অথবা মৃদু আসতে পারে, তাও আবার পশ্চিমাংশ, বিশেষ করে খুলনা ডিভিশন, রাজশাহী এবং রংপুর উত্তরের দিকে। তবে জানুয়ারি মাস যেহেতু আমাদের বাংলাদেশের শীতলতম মাস, এটা হয়তো প্রথমার্ধে অথবা জানুয়ারি শেষার্ধে অথবা মাঝামাঝি, যে কোনো সময় আমাদের 3টা সময় আমাদের চান্স থাকে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। টঙ্গীর তুরাগ নদীর ওপর ময়মনসিংহমুখী বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে ড্রাম ট্রাক। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, জানাবেন যে ব্রিজ মেরামত এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা, এবং নিশ্চয়ই জনদুর্ভোগ তৈরি হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগের চিত্রটা আপনার মাধ্যমে জানতে চাই। এখন পর্যন্ত কিন্তু এই বেইলি ব্রিজটির সংস্কার কাজ কিংবা এই যে ড্রাম ট্রাকটি যেটি ভেঙে পড়েছে নদীতে, সেটি উদ্ধারে কোনো ধরনের উদ্ধার তৎপরতা কিন্তু শুরু হয়নি। আমরা কিছুক্ষণ আগেও ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন তারা শুধুমাত্র এই পথে যানবাহন চলাচলকে কিভাবে সহজ করা যায় সেটির চেষ্টা করছেন। তবে এই যে ড্রাম ট্রাকটি যেটি নদীতে পড়ে রয়েছে কিংবা যে বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে, সেটি সংস্কার কারা করবে এ বিষয়ে কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পাশাপাশি আমরা সড়ক ও জনপদের যিনি উপবিভাগীয় প্রকৌশলী রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা নিয়মিত একটি মামলা করবেন এই যে যানবাহনটি রয়েছে ড্রাম ট্রাকের চালকের বিরুদ্ধে, এবং এর পরবর্তীতে হয়তো বা মামলার প্রেক্ষিতে এই উদ্ধার তৎপরতা শুরু হবে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে তুরাগ নদীর উপরে কিন্তু বিআরটি ফ্লাইওভার তৈরি হয়েছে, এবং এই ফ্লাইওভারের কাজটি যখন শুরু হয় 2022 সালে, তখন কিন্তু এই কাজটি যেন দ্রুত গতিতে করা যায় সেজন্য কিন্তু সড়ক ও জনপদের বিভাগের পক্ষ থেকে তুরাগ নদীর উপরে 2টি বেইলি ব্রিজ করা হয়েছিল ছোট ছোট যানবাহন গুলো চলাচল করার জন্য। তবে সেখানে কিন্তু একটি সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যেন বালু বোঝাই কিংবা পাথর বোঝাই কোনো যানবাহন কিংবা ড্রাম ট্রাক বা 10 টনের অধিক কোনো যানবাহন যেন এই পথে এই বেইলি ব্রিজটি ব্যবহার না করে। তবে তার অমান্য করেই কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি যে এই ড্রাম ট্রাকটি এই বেইলি ব্রিজে ওঠার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং সড়ক ও জনপথ বিভাগ বলছিলেন এই ব্রিজটি মূলত তৈরি করা হয়েছিল মাত্র 6 মাসের জন্য, তবে সেটি প্রায় 2 বছর পেরিয়ে গেছে। এখন পর্যন্ত এই ব্রিজটি ব্যবহার করা হচ্ছে বিআরটি কাজ পুরোপুরি সম্পূর্ণ না হওয়ার জন্য। পাশাপাশি বিআরটির কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু একটি বেইলি ব্রিজ করা হয়েছিল, তবে সেটিও গত 2 মাস ধরে সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে, যার ফলে এই ব্রিজটির উপর কিন্তু এক ধরনের চাপ হচ্ছিল যানবাহনের। পাশাপাশি গত 2 দিন আগে যখন ইজতেমা মাঠে যখন সংঘর্ষ হয়েছিল, তখন এই পথে কামারপাড়া সড়কটি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে যানবাহন গুলো শুধুমাত্র এই পথ দিয়ে চলাচল করছিল, যে কারণে এই ব্রিজটির উপর দিয়ে এক ধরনের চাপ হচ্ছিল, যে কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত এই দুর্ঘটনা যারা চালক এবং যারা চালকের সহকারী ছিলেন তাদের কি হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। হাসপাতালগুলোতেও কোনো আহতের আমরা তথ্য পাইনি। এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু এই পথে ডাইভারশন তৈরি করা হয়েছে, কামারপাড়া মুন্নু গেট যে সড়কটি রয়েছে সেই পথে, এবং বিআরটি ফ্লাইওভার ব্যবহার করে এই পথে যাত্রীদেরকে চলাচল করতে হচ্ছে, এবং সীমাহীন দুর্ভোগ কিন্তু এই পথে যাত্রীরা পোহাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গীর তুরাগ ব্রিজ থেকে সবশেষ তথ্য। তন্ময়, রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল আনার কথা বলে 335 কোটি টাকা খরচে নির্মাণ করা হয় রূপপুর রেল স্টেশন, অথচ উদ্বোধনের 2 বছরেও মালামাল আসেনি একবারও। অযত্নে অবহেলায় পড়ে আছে যন্ত্রাংশ। এবং এ নিয়ে 2 প্রতিষ্ঠানের অভিযোগ পাল্টা অভিযোগে অনিশ্চয়তায় পুরো রূপপুর যে রেল স্টেশনটির কাজ, সেই কাজ অনিশ্চয়তায় পড়েছে। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে জানবো বিস্তারিত। ছবি তুলেছেন রিপন হাসান।
চকচকে লাগেজ ভ্যান, সদ্য ভারত থেকে কেনা ওয়াগন, নতুন রেলপথ। পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর তীরে ঠায় দাঁড়িয়ে আস্ত এক স্টেশন। প্ল্যাটফর্ম থেকে উকি দিলে অদূরে দেখা মিলবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। ট্রেন আছে, পণ্যবাহী সারি সারি ওয়াগনও আছে, নেই শুধু কোনো কার্যক্রম। মাসের পর মাস এভাবে পড়ে আছে শত কোটি টাকার সরঞ্জাম। কথা ছিল এই স্টেশনে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল। এমন আশা দেখিয়ে প্রায় 2 বছর আগে এই স্টেশন উদ্বোধন করেন শেখ হাসিনা। অথচ 2 বছরে কোনো পণ্য আসেনি এই স্টেশনে। তাতে এটি এখন গোচারণ ভূমি আর পিকনিক স্পট। চালু থাকলে তো বাজান নিজেও বাঁচবো বাজান, লোকজন যাওয়া আসা করবে, 5টা মানুষ হাঁটবে, আমিও তো বাঁচবো বাজান না। চালু হয় তাহলে এলাকার লোক বাঁচতো, বহুত লোক কাজ কাম করে খাইতো। এটা ভূতের বাড়ি হয়েছে, এখন নিরাপত্তারা পাহারা দেয়, গরু ছাগল মানুষজন খাওয়ায়। মালগাড়িতে মাল নাই, নতুন মালগাড়ি ওই 1 সপ্তাহ পর পর আসে শান্ডিং মান্ডিং করে আবার চলে যায়। $335 কোটি টাকা খরচে নির্মিত রেলপথের ভবিষ্যৎ জানতে স্টেশন ভবনে গিয়ে দেখা মেলেনি কোনো কর্মকর্তার। জানা গেল শুধুমাত্র রেলওয়ে নিরাপত্তা কর্মী ছাড়া কেউ আসেন না স্টেশনে। আচ্ছা, তারপরে রেলওয়ে কর্মকর্তা কেউই থাকে না? না না, কোনো সময় স্টেশনের কোনো কার্যক্রমই নাই, কোথায় টোটালি বন্ধ। যাদের খেয়াল রাখার কথা সেই পাকশী বিভাগীয় অফিস থেকে মেলেনি কোনো সদুত্তর। ওরা ওদের কোনো সেফটি বা কোনো কারণে করছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। আমাদের লাইনে তো কোনো ট্রেন তো ঢুকতেছে, তাদের ডিমান্ডের উপরে হয়েছে। এখন কেন তারা সরে যাচ্ছে, তাদের কোনো সেফটি বা কোনো কিছুর ইস্যু আছে কিনা এটা তো। রেলের সদ্যবিদায়ী মহাপরিচালক বলছেন, ব্যবহার উপযোগী করে রাখা হয়েছে স্টেশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইলেই ব্যবহার করতে পারবে। আমাদের পক্ষ থেকে এটা পুরোপুরি ব্যবহার উপযোগী করা হয়েছে। এখন যখনই এই রূপপুর প্রকল্পের জন্য তারা কাজের জন্য যখনই তারা এটা চাহিদা দেবে অথবা যখন তারা চাইবে তখন এটা তারা ব্যবহার করতে পারবে। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালকের কণ্ঠে ভিন্ন সুর। বলছেন এটা রেলওয়ের উপর নির্ভর করে। এটা টোটালি নির্ভর করতেছে বাংলাদেশ রেলের উপরে। এটা রূপপুর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট না। বর্তমানে এই ধরনের ট্রান্সপোর্ট প্ল্যান যেটা হচ্ছে, এই ট্রান্সপোর্ট প্ল্যানের মধ্যে এই রেল লাইন ব্যবহার করে কোনো মালামাল আনয়ন করা হবে এই ধরনের কোনো পরিকল্পনা আপাতত নেই। দুই প্রতিষ্ঠানের অভিযোগ পাল্টা অভিযোগে অনিশ্চিত রূপপুর স্টেশনের ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবহেলার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরো প্রজেক্টগুলো নেওয়াই হয়েছে হরিলুটির উদ্দেশ্যে। আমরা তো এগুলোর প্রত্যেকটারই অ্যাকাউন্টেবল করতে চাচ্ছি। এগুলোর এগেনস্টে কেস হওয়া উচিত। যারা যারা এগুলোর সাথে জড়িত সবগুলোর এগেনস্টে কেস হওয়া উচিত। প্রত্যেকটার ক্ষেত্রে কেস হওয়া উচিত। বাংলাদেশের যেখানে পুরাতন রেল লাইন হওয়ার কারণে প্রায়শ আমরা দেখি ট্রেন দুর্ঘটনায় পড়েছে, তবে কোটি টাকা খরচে এই রূপপুরে নতুন রেল লাইন করার পরও দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এর লোহার উপরের পাতে যেখান দিয়ে ট্রেন যাওয়ার কথা সেখানে মরিচা ধরেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু অর্থের অপচয়ই নয়, বরং কর্তৃপক্ষের অদূরদর্শিতাও। সিফাত শাহরিয়ার, এখন, রূপপুর, পাবনা। জুলাই আন্দোলনে স্মৃতি সংরক্ষণে 1 লক্ষ অংশগ্রহণকারীর বক্তব্য আর্কাইভ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলা একাডেমিতে ইউথ ফর পলিসি ও আইআইডি আয়োজিত 2 দিনব্যাপী তারুণ্যের নীতি সম্মেলন 2024-এ অংশ নিয়ে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, চলচ্চিত্রকে রাজনৈতিক স্বার্থে নিয়ন্ত্রণের জন্য তথ্য মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছিল। গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় চলচ্চিত্রকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে কাজ চলছে বলেও জানান তিনি। সিনেমা তথ্য মন্ত্রণালয় কি করছে, এই প্রশ্ন আমারও অনেক বছর ধরে।
আসলে ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোনো দেশের সিনেমায় তথ্য মন্ত্রণালয় নাই। ইন্ডিয়াতে আছে কারণ কলোনি। ব্রিটিশ সরকার ভয় পেত যে সিনেমা তো খুব শক্তিশালী মাধ্যম, এখানে কখন না আবার রাজার সমালোচনা হয়ে যায়, ফলে এটাকে তথ্যের মধ্যে আটকাও, তারপরে এটাকে বেঁধে রাখো। এখন তো আমি নিজেই বসেছি এই হট সিটে, দেখা যাক, আমি চেষ্টা করি যতদিন আছি আমরা এটাকে স্ট্রিমলাইন করা যায় কিনা। ইয়েমেন থেকে ছোড়া প্রজেক্টাইল মিসাইলের আঘাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অন্তত 16 জন আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি অলাভজনক সংস্থা মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায় আহতদের অবস্থা গুরুতর নয়, তবে ইয়েমেন থেকে ছোড়া মিসাইলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তারা। সংস্থাটির প্যারামেডিকদের দাবি, মিসাইলের আঘাতে ভেঙে যাওয়া গ্লাসের টুকরো কয়েকজনের শরীরে বিঁধতে দেখা গেছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের সাথে যোগাযোগের পর আল জাজিরা জানায় তেল আবিবের আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রজেক্টাইলটি প্রতিহত করতে ব্যাহত হয়েছে। হামলার আশঙ্কা থাকায় উদ্বেগে পড়েছেন ইসরায়েলি নাগরিকরা। জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চাপায়ের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 জনে। গুরুতর আহত অন্তত 68, এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জার্মানির ম্যাগডেবার্গের ব্যস্ত একটি ক্রিসমাস মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। ম্যাগডেবার্গের আঞ্চলিক প্রধানমন্ত্রী রেনার হ্যাসেলস জানান, বড়দিন ঘিরে ওই মার্কেটে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। হঠাৎই ক্রিসমাস মার্কেটের ভেতরে ঢুকে পড়ে একটি প্রাইভেট কার। এ সময় গাড়ি চাপায় শিশুসহ 2 জন নিহত হন। এদিকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। ওই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক, তিনি 2006 সালে জার্মানিতে আসেন। মর্মান্তিক এ ঘটনার পরপরই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরটি পরিদর্শনে আসার কথা রয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের। জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রায় 100 মাইল পশ্চিমে অবস্থান ম্যাগডেবার্গ শহরের। দিনে কাজ করতে হয় 12 থেকে 13 ঘন্টা, অথচ পরিশ্রমের তুলনায় বেতন সামান্যই। তবুও দেশের ক্রিকেটকে উপভোগ্য করতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাজ করে যাচ্ছেন 25 জন কর্মী। আর তাদের জন্য এবার ঈদের চাঁদ হয়ে এসেছে বেতন বৃদ্ধির খবর। সিলেটের মাঠ কর্মীদের গল্প শোনাবেন সহকর্মী রেদওয়ান শাওন। খেলা শেষে তখন বাড়ি ফেরার সময়, কিন্তু সে সুযোগ আর হলো কই। বয়সটা 24 হলেও কাঁধে যে গুরু দায়িত্ব, তাই তো ঘড়ি দেখে বাড়ি ফেরার চিন্তাটাও এখন আদিক্ষেতা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসেছে এনসিএল এর টি-20 মেলা। 8 দলের প্রতিযোগিতায় এই ভেন্যুর 2 মাঠেই চলছে আসরের সব ম্যাচ। ব্যতিব্যস্ত উইকেটকে সজীব রাখার কাজটা করছেন 25টা মানুষ, দিনরাত ভুলে সন্তানের মতো যত্ন নিতে যারা ব্যস্ত মাঠের প্রস্তুতিতে। খেলা শেষে বালতি বেলচা হাতে কাজে ব্যস্ত থাকা এই মাঠকর্মীর নাম সুব্রত মুরং। 24 বছরের এই আদিবাসী লাক্কাতুরা স্টেডিয়ামের একজন অস্থায়ী কর্মী। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে জনমনে যখন না বিশ্বাস, তখন সুব্রতদের গল্পটা কেমন? 11,000 এখন হচ্ছে 2,500 টাকা বাড়ছে, 13.5। এখন তো জিনিসপত্র অনেক দাম, আর ভাই আছে, মা আছে, 2টা বোন আছে, অনেক সমস্যা। তারপরে যে বিসিবি বাড়াইছে এটার জন্য অবশ্যই হ্যাঁ, ধন্যবাদ বিসিবিকে। 2500 টাকা বাড়াইছে, এটার জন্য আমি অনেক এখন মোটামুটি চলতে পারি। বেতন বেড়েছে স্থায়ী মাঠকর্মীদেরও, 5,000 টাকা বেড়ে যা এখন 17,000 টাকা। খেলাধুলা না থাকলে আমরা 7:30টার সময় বা 5:30-5টার সময় আমরা যাই। যখন এখন আমাদেরকে পার্মানেন্ট করছে, অনেক আনন্দ, কাম করতে ভালো লাগে, কষ্ট মনে হয় না এখন। 12 থেকে 13 ঘন্টার এই হাড়ভাঙ্গা পরিশ্রমের পর অবশ্য দিন শেষে বাংলাদেশের একটি জয়ই শান্তি যোগায় মাঠকর্মীদের মনে। তবে কঠিন সময়ে ক্রিকেট বোর্ডের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা। তখন কি আসলে কষ্টের ইয়াটা ভুলে যান? হ্যাঁ, তখন আমাদের কাছে কোনো, এই যে আমরা যে সারাদিন যে কাজ করি, যে সময় আমরা বাসায় যাই সে সময় আমাদের আর কষ্ট লাগে না, আনন্দ লাগে অনেক। দেশের কোটি কোটি মানুষের আবেগের ক্রিকেটকে আগলে রাখা এসব মাঠকর্মীর আত্মত্যাগের হিসাব হয়তো থেকে যায় আড়ালে। পর্দার অন্তরালের এসব নায়করাই যে ক্রিকেটকে করে তুলে আনন্দের উপলক্ষ, এই উপলব্ধি হয় কয়জনের? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন।
এরই মধ্যে দিয়ে চলে এলাম এখন দুপুরের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডলারের দামে অস্থিরতা কমাতে আইএমএফের পরামর্শে আসছে নতুন পদ্ধতি। শেয়ার বাজারে দরপতনের নিয়ন্ত্রক সংস্থাকে দায় দিলেন অর্থ উপদেষ্টা। বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস ডিএমপি কমিশনারের। ঢাকার চাঁদাবাজদের তালিকা শেষে গ্রেপ্তার অভিযান। এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। পূর্বাচলে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহতের প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ। সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি। বঙ্গোপসাগরের নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই। উপকূলে থেমে থেমে বৃষ্টি। 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। তবে জানুয়ারি মাস যেহেতু আমাদের বাংলাদেশের শীতলতম মাস, এটা হয়তো প্রথমার্ধে অথবা জানুয়ারি শেষার্ধে অথবা মাঝামাঝি, যে কোনো সময় আমাদের 3টার সময় আমাদের চান্স থাকে মৃদু থেকে তীব্র শীতপ্রবাহ আসতে পারে। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।